হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বেবি ইংলিশ টিউটোরিয়াল। আমি বন্দনা। বন্ধুরা, আজকে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সিরিজের 8 নম্বর ক্লাস। এই ক্লাসে অন্যান্য ক্লাসগুলোর মতোই আমরা অনেক নতুন নতুন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সম্পর্কে জানবো, যেগুলো জানলে আমাদের রিটেন ইংলিশ এবং স্পোকেন ইংলিশ দুই ক্ষেত্রেই দক্ষতা বৃদ্ধি পাবে। তো চলুন বন্ধুরা, আজকে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সিরিজের 8 নম্বর ক্লাসে। ক্যালাস টু মানে হচ্ছে উদাসীন। আমি বলতে পারি রবীনবাবু একজন ভদ্রলোক, রবীনবাবু হন ক্যালাস মানে উদাসীন টু হিজ ডটার্স এডুকেশন। টু মানে প্রতি, হিজ মানে তার, ডটার্স মানে কন্যার, এডুকেশন মানে শিক্ষা। অর্থাৎ রবীনবাবু তার মেয়ের শিক্ষার ব্যাপারে উদাসীন। স্কুলে যাচ্ছে কি যাচ্ছে না খোঁজখবর রাখছে না, টিউশন পড়তে যাচ্ছে কি যাচ্ছে না খোঁজখবর রাখছেন না। তাহলে রবীনবাবু তার মেয়ের শিক্ষার ব্যাপারে উদাসীন, এরকম কিন্তু হতে পারে। অর্থাৎ ক্যালাসের পরে টু নামক অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটি বসছে। তারপরে কেপেবল অফ মানে সমর্থ। আমি বলতে পারি আই অ্যাম কেপেবল, আমি হই। আই অ্যাম মানে আমি হই, কেপেবল মানে সমর্থ, অফ হার্ড ওয়ার্ক কঠোর পরিশ্রমের সামর্থ্য আমার আছে। আর কেপেবল এই ওয়ার্ডটা থাকলে তারপরে অব নামক অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটি অবশ্যই বসবে। কেপেবল অব মানে সমর্থ। তারপরে হচ্ছে ক্যাপাসিটি ফর মানে সামর্থ্য। আমি বলতে পারি উই অল আমাদের সবার, শুড মানে উচিত, উই অল শুড হ্যাভ, শুড মানে উচিত, হ্যাভ মানে থাকা, ক্যাপাসিটি মানে সামর্থ্য, ফর হার্ড ওয়ার্ক অর্থাৎ আমাদের প্রত্যেকেরই কিন্তু কঠোর পরিশ্রমের সামর্থ্য থাকা প্রয়োজন। আমাদের প্রত্যেকেরই কঠোর পরিশ্রমের সামর্থ্য থাকা প্রয়োজন, এরম যদি বোঝায় তাহলে ক্যাপাসিটির পরে ফর নামক অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটি বসবে। তারপরে কেয়ার ফর মানে গ্রাহ্য করা। আমি বলতে পারি রবি, একটি ছেলের নাম, রবি ডাজ নট কেয়ার ফর এনিওয়ান। রবি ডাজ নট কেয়ার মানে গ্রাহ্য করে, ফর এনিওয়ান মানে কোনো কাউকেই গ্রাহ্য করে না। রবি কাউকে গ্রাহ্য করে না মানে কবি কাউকেই পাত্তা দেয় না, এরকম একটা সেন্স আসে। তারপরে কেয়ার অফ মানে যত্ন নেওয়া। আমি বলতে পারি প্লিজ টেক কেয়ার অফ ইউর হেলথ। প্লিজ মানে দয়া করে, টেক মানে নাও, কেয়ার মানে যত্ন, অব ইউর হেলথ তোমার স্বাস্থ্যের যত্ন নাও। তাহলে কি হলো, প্লিজ মানে দয়া করে, টেক মানে নাও, কেয়ার মানে যত্ন, অব ইউর হেলথ তোমার স্বাস্থ্যের। তো এরকম অনেক নতুন নতুন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমরা জানবো। কেয়ারফুল অব অথবা অ্যাবাউট মানে কোনো কিছু সম্পর্কে যত্নশীল থাকা বা যত্নবান থাকা। তারপরে কেয়ারফুল অবেরও যা মানে কেয়ারফুল অ্যাবাউটেরও তাই মানে। আমি বলতে পারি উই অল আমাদের সবার, শুড মানে উচিত, বি মানে হওয়া, কেয়ারফুল মানে যত্নশীল, অব আওয়ার প্রফেশন অথবা অ্যাবাউট আওয়ার প্রফেশন। অর্থাৎ আমরা যে কাজটা করি, যে পেশা আমাদের, সেই পেশার প্রতি আমাদের প্রত্যেকেরই খুবই যত্নশীল বা যত্নবান হওয়া উচিত, এরকম যদি বোঝাই তাহলে কিন্তু কেয়ারফুলের পরে অব প্রিপোজিশনটি বসবে অথবা অ্যাবাউট প্রিপোজিশনটি বসবে। তারপরে কজ অব মানে কারণ। আমি বলতে পারি হোয়াট ইজ দ্য কজ অব দ্য আর্থকোয়েক। ভূমিকম্প হওয়ার কারণটা কি। হোয়াট ইজ দ্য কজ মানে কারণ, অব দ্য আর্থকোয়েক মানে ভূমিকম্প। অর্থাৎ ভূমিকম্প হওয়ার কারণ কিন্তু আমরা এখনও 100% পরিষ্কার করে জানতে পারিনি। কিছু কিছু কারণ আমরা জানি, কিন্তু এখনও পরিষ্কার করে বোঝা যায় না যে কিভাবে কি হচ্ছে, ভেতরে কি কর্মকাণ্ড চলছে পৃথিবীর অভ্যন্তরে। তাই বললাম কজের পরে সবসময় কি বসবে, অব নামক অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটি বসবে। তারপরে সার্টেন অব মানে নিশ্চিত। আমি বলতে পারি আই অ্যাম আমি হই, সার্টেন মানে নিশ্চিত, অব ইউর সাকসেস তোমার সাফল্যের ব্যাপারে, অর্থাৎ তুমি যে সফল হবে সেই ব্যাপারে আমি নিশ্চিত, অর্থাৎ সার্টেন অব। তারপরে সার্টিফাই টু মানে প্রশংসা করা। অর্থাৎ কারো কোনো চারিত্রিক বৈশিষ্ট্য, অর্থাৎ কারো কোনো ওই যে বলে না ক্যারেক্টার সার্টিফিকেট, আমাদের কিছু করতে গেলে, কোনো অ্যাপ্লিকেশান কিছু জমা দিতে গেলে বলে যে পঞ্চায়েত প্রধানের কাছ থেকে ক্যারেক্টার সার্টিফিকেট নিয়ে আসো। তাহলে ক্যারেক্টার সার্টিফিকেটে প্রধান কি লিখে দেয়, আমি বলতে পারি যে পঞ্চায়েত প্রধান, আওয়ার পঞ্চায়েত প্রধান মানে আমাদের পঞ্চায়েত প্রধান সার্টিফাইড মানে প্রশংসা করেছিল টু রূপাস ক্যারেক্টার, রূপার চরিত্র ভালো, রূপা মানুষ হিসেবে ভালো, সেইটা লিখে দিয়েছিল পঞ্চায়েত প্রধান একটা সার্টিফিকেটের মাধ্যমে। অর্থাৎ কারো চরিত্রের প্রশংসা করা, কারো কোনো সততা আছে, কারো কোনো গুণের প্রশংসা করা বা গুণ আছে সেটি অফিসিয়ালি ঘোষণা করা, এরম যদি বোঝাই তাহলে কিন্তু সার্টিফাই এই শব্দটার পরে টু নামক অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটি বসবে।
তারপরে ক্লিয়ার অফ মানে দূরে থাকা। আমি বলতে পারি কিপ ক্লিয়ার অফ দ্য ব্যাড কোম্পানি। কিপ মানে রাখো, ক্লিয়ার অফ মানে দূরে থাকো, অর্থাৎ কিপ ক্লিয়ার অফ মানে দূরে রাখো বা দূরে থাকো অফ দ্য ব্যাড কোম্পানি, কুসঙ্গ, খারাপ সঙ্গ থেকে দূরে থাকো। কারণ অনেকেই বলে জৈসা সঙ্গ আইসা রঙ্গ, মানে যেরকম সঙ্গ রাখবে, খারাপ সঙ্গ থাকলে আস্তে আস্তে খারাপই হয়ে যাবে, ভালো সঙ্গে থাকলে ক্রমশ ভালো হতে থাকবে। তো এরকম অনেক নতুন নতুন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সম্পর্কে আমরা জানব। চার্জ এগেনস্ট। চার্জ এগেনস্ট মানে অভিযোগ করা। এসবি মানে সামবডি, কোনো মানুষের বিরুদ্ধে। আমি বলতে পারি দ্য গার্ল মানে মেয়েটি চার্জড অভিযোগ করেছিল এগেনস্ট দ্য সিভিক ভলেন্টিয়ার। এগেনস্ট মানে বিরুদ্ধে, দ্য সিভিক ভলেন্টিয়ার। তাহলে কি হলো বাক্যটা? দ্য গার্ল চার্জড এগেনস্ট দ্য সিভিক ভলেন্টিয়ার, অর্থাৎ সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে মেয়েটি অভিযোগ করেছিল। এসবি মানে কোনো একজন সামবডি, এসবি মানে সামবডি অর্থাৎ কোনো একজন মানুষ। এই বাক্যে কোনো একজন মানুষ বলতে সিভিক ভলেন্টিয়ারকে বোঝানো হচ্ছে। তারপরে চার্জ অফ মানে দায়িত্ব। সামথিং, STH মানে সামথিং, কোনো কিছুর দায়িত্ব। এখানে কোনো নতুন পদের দায়িত্ব বোঝানো হচ্ছে। আমি বলতে পারি রূপম একটি ছেলে, রূপম টুক মানে নিয়েছিল, চার্জ মানে দায়িত্ব, অফ দ্য নিউ পোস্ট নতুন পদের দায়িত্ব নিয়েছিল রূপম নামক ছেলেটি। তারপরে ক্লেম টু মানে দাবি। আমি বলতে পারি রবি হ্যাজ আ ক্লেম, রবি হ্যাজ মানে রবির আছে, ক্লেম মানে দাবি, টু হিজ ফাদার্স প্রপার্টি তার পৈতৃক সম্পত্তিতে, তার বাবার যে সম্পত্তি সেখানে রবির দাবি আছে। ক্লেমের পরে টু নামক অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটি তাই বসবে। তারপরে ক্লিং টু মানে লেগে থাকা। আমি বলতে পারি রূপা একটি মেয়ের নাম, রূপা অলওয়েজ ক্লিংস, রূপা সর্বদা, ক্লিংস মানে লেগে থাকে, টু হার প্রিন্সিপালস, তার প্রিন্সিপালস মানে নীতি নৈতিকতা, অর্থাৎ রূপা নিজের দায়িত্ব পালনের ক্ষেত্রে নিজের নীতি নৈতিকতাকে আগে অনুসরণ করে বা নীতি নৈতিকতার সঙ্গে যুক্ত থাকে মানে লেগে থাকে। তারপরে ক্লোজ টু মানে কাছে অথবা নিকটে, ক্লোজ টু মানে কাছে অথবা নিকটে। আমি বলতে পারি গার্লস স্কুল, দ্য গার্লস স্কুল মেয়েদের বালিকা বিদ্যালয়টি ইজ ক্লোজ টু মাই হাউস। তাহলে দ্য গার্লস স্কুল মানে মেয়েদের বালিকা বিদ্যালয় আর কি, মেয়েদের বিদ্যালয়, ইজ মানে হয়, ক্লোজ মানে নিকটে, টু মাই হাউস মানে অর্থাৎ বালিকা বিদ্যালয়টি আমাদের বাড়ির নিকটে বা আমাদের বাড়ির কাছে। তো এরকম অনেক নতুন নতুন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমরা শিখি। কম্পেয়ার উইথ মানে হচ্ছে তুলনা করা, কম্পেয়ার টু মানেও হচ্ছে তুলনা করা। কিন্তু এখানে লক্ষণীয় কম্পেয়ার উইথ মানে লাইক, অর্থাৎ সমান জিনিসের সঙ্গে তুলনা করলে তখন হবে কম্পেয়ার উইথ। সমান জিনিস কীরকম? আমি যদি একটা মানুষের সঙ্গে অন্য একটা মানুষের তুলনা করি, একটা প্রাণীর সঙ্গে অন্য একটা প্রাণীর তুলনা করি, একটা ফুলের সঙ্গে অন্য ফুলের, আমি রজনীগন্ধার সঙ্গে তুলনা করলাম গন্ধরাজ ফুলের, তাহলে এই যে একটা ফুলের সঙ্গে অন্য একটা ফুলের যদি তুলনা করি তখন কিন্তু কম্পেয়ারের পরে উইথ প্রিপোজিশনটি বসবে। লাইক মানে একই ধরনের জিনিস, অর্থাৎ ফুলের সঙ্গে ফুলের তুলনা, মানুষের সঙ্গে মানুষের তুলনা, এরকম। কিন্তু কম্পেয়ার টু কখন বসবে? কম্পেয়ার টু মানেও তুলনা করা, আনলাইক থিংস যখন বোঝাবে। আনলাইক মানে কি? আমি যদি একটা শিশুর সঙ্গে একটা ফুলের তুলনা করি, একটা শিশুর সঙ্গে কি তুলনা করলাম? একটা ফুলের তুলনা করলাম, অর্থাৎ শিশু আর আলাদা প্রজাতি আর ফুলও কিন্তু আলাদা একটা জিনিস। তাহলে শিশু এবং ফুল দুটো আলাদা জিনিস, এই দুটো আলাদা জিনিসের সঙ্গে যখন আমি তুলনা করব তখন কিন্তু কম্পেয়ারের পরে উইথ না বসে কি বসবে? কম্পেয়ার টু। অর্থাৎ কম্পেয়ার উইথ মানে হচ্ছে সমান জিনিসের সঙ্গে তুলনা, আর কম্পেয়ার টু মানে দুটো ভিন্ন জিনিস, দুটো আলাদা জিনিসের সঙ্গে তুলনা করা বোঝায়। তারপরে কমন টু মানে সাধারণ। আমি আমার MA পরীক্ষায় লিখেছিলাম একটা প্রশ্নের উত্তর, ফার্স্ট লাইনটা মনে পড়ছে, লিখেছিলাম ডেথ ইজ কমন টু অল। ডেথ মানে মৃত্যু, ইজ মানে হয়, কমন মানে সাধারণ সত্য, টু অল মানে সবার ক্ষেত্রে, অর্থাৎ মৃত্যু কিন্তু যারা জন্মেছি পৃথিবীতে প্রত্যেকের ক্ষেত্রে একটা সাধারণ সত্য ঘটবেই, একটা জিনিস কমন, সেটা হচ্ছে কি? ডেথ, অর্থাৎ জন্মিলে মরিতে হইবে। এটা কিন্তু তার মানে কমনের পরে কি বসবে? টু নামক অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটি বসবে। আমি একটা উদাহরণ কি দিলাম? ডেথ ইজ কমন টু অল, মৃত্যু সবার ক্ষেত্রেই সমানভাবে সত্য। তারপরে ক্লোথড উইথ মানে ভূষিত, শেম মানে লজ্জায় ভূষিত। কীরকমভাবে হবে? আমি বলতে পারি ক্লোথড উইথ শেম মানে লজ্জায় রাঙা হয়ে, লজ্জায় ভূষিত হয়ে, শেম মানে লজ্জা আমি বলেছি, তাহলে লজ্জায় রাঙা হয়ে দ্য ব্রাইড মানে নববধূ
বোর্ড মানে নত করেছিল, হার হেড তার মাথাটা, লজ্জায় রাঙা হয়ে নববধূ তার মাথাটা নত করেছিল, মাথাটা নিচু করে ছিল, লজ্জা পাচ্ছে আর কি। তাহলে ক্লোথড উইথ মানে সেম, অর্থাৎ লজ্জায় রাঙা হওয়া বোঝালে ক্লোথের পরে উইথ বসে। আর ক্লোথড ইন কখন বসবে? ড্রেস পরা অর্থে। দুটো বাংলা মানে হচ্ছে ভূষিত, কিন্তু বুঝতে হবে ক্লোথড ইন কখন বসবে। আমি বলতে পারি যে রুম্পা একটি মেয়ে, রুম্পা ওয়াজ ক্লোথড ইন হোয়াইট ড্রেস। রুম্পা ওয়াজ ক্লোথড মানে পরেছিল, ইন হোয়াইট ড্রেস মানে সাদা ড্রেস, হোয়াইট মানে সাদা, ড্রেস মানে পোশাক, অর্থাৎ রুম্পা সাদা পোশাকে মোড়া ছিল, অর্থাৎ রুম্পা সাদা পোশাক পরেছিল। এরকম যদি বোঝাতে চাই তাহলে ক্লোথড এই শব্দটির পরে ইন নামক অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটি বসবে। তো বন্ধুরা, এই যে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ক্লাসটি করলাম, এই ক্লাসটি আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন রাখবেন, যাতে প্রত্যেক ভিডিও আপলোড হওয়ার পরেই আপনার কাছে পৌঁছে যেতে পারে। তো সবাই ভালো থাকবেন। থ্যাঙ্কস টু অল।